একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটিটা খুবই দরকার। আপনার যদি ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি না থাকে, আপনি নিজেই দেখবেন যে না আপনার টাকার মান কমে যাচ্ছে। আপনার 120 টাকা ডলার, এখন আপনি 125 টাকায় ডলার কিনছেন, একটা সময় আসবে আপনার 190 টাকা দিয়ে কিনতে হবে। আমাদের ম্যাক্রো ইকোনমিক স্ট্যাবিলিটি বাড়ানোর জন্য আমাদের ট্যাক্স রেভিনিউ রেশিওটা, ট্যাক্স জিডিপি রেশিওটা বাড়াতে হবে। এটা এমন জায়গায় চলে গেছে সেটা আর সাস্টেনেবল না। সেটা আসলে সত্যিকার অর্থে এই জায়গাটা সব, এটা যে কোনো যিনি ম্যাক্রো ইকোনমি খুব ভালো বুঝেন তিনি এই বলবে যে না তোমাদের ট্যাক্সের জায়গাটা। আপনি দেখেন না 5 মাসে রেভিনিউ শর্টফল হয়েছে 42,000 কোটি টাকা। এই খরচটা তো আমার মেটাতে হবে, ঠিক না? তো সেই জন্য আসলে আপনি যেটা বলছেন সেটা আমি জানি না আপনি কোথা থেকে পেয়েছেন, বাট আমাদের যারা ইকোনমিস্ট, আমাদের যিনি সেন্ট্রাল ব্যাংকের যিনি গভর্নর, উনি খুবই ভালো বুঝেন। আমাদের যিনি ফাইন্যান্স অ্যাডভাইজার আছেন, উনি সেন্ট্রাল ব্যাংকের গভর্নর ছিলেন, উনি এগুলো খুব ভালো বুঝেন। আমাদের যারা পুরো ইকোনমিক টিম, আমি বলবো যে বাংলাদেশের বেস্ট ইকোনমিক টিম হিস্ট্রিতে, তারা তো সেভাবে তারা তাদের প্ল্যানিংটা ডিভাইস করছেন, কিভাবে প্ল্যান করবেন। তো আর একটা যেটা বললেন যে সেগুলোর ব্যাপারে কিন্তু আমাদের অ্যাডভাইজার মহোদয় ফজলুল কবির খান কিন্তু বলেছেন। হ্যাঁ, আর সত্যিকার অর্থে যে আপনি যে জ্বালানির যে সাইডটা বললেন না, এটা একটা ফ্যাক্টরি বা একটা ম্যানুফ্যাকচারিং প্লান্ট বা যেখানে এটা ইউজ হয় তার খুবই একটা ক্ষুদ্র অংশ হচ্ছে জ্বালানি। হ্যাঁ, তো সেই জায়গাটায় আসলে গ্লোবাল মার্কেটে যা রেট সেই জায়গাটা থেকে এটা রেশনালাইজ করা হচ্ছে। এবং আমার যেটা মনে হয় যে এতে বাংলাদেশের ফ্যাক্টরিগুলোর আসলে তার কম্পিটিটিভনেস এটা বাড়বে। আমরা চাই যে তারা গ্লোবালি কম্পিটিটিভ হোক।